আসসালামু আলাইকুম and good day dear students. Welcome to my online class. অনার্স প্রথম বর্ষের নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল সালাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আজকে আমরা পড়ব প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টের একটা চমৎকার টপিক লিডারশিপ নিয়ে আলোচনা করব। তো লিডারশিপ খুব ইন্টারেস্টিং একটা বিষয় আর এর সাথে তোমরা সবাই পরিচিত। লিডারশিপ বলতে আমরা বুঝি নেতৃত্বকে, অর্থাৎ তোমরা এমনিতেই সামাজিক এবং বৈশ্বিক প্রেক্ষাপটে নেতৃত্বের সাথে পরিচিত, লাইক গ্লোবাল লিডার, গ্লোবাল লিডারশিপ বা ন্যাশনাল লিডারশিপ। তো এই টার্মগুলোর সাথে তোমরা আগে থেকেই পরিচিত। সো তোমাদেরকে আমি ফার্স্ট একটা বইয়ের নাম দিয়ে শুরু করি, আর আমরা এই বিষয়টা গল্পেই পড়বো। তো যেই বইয়ের নাম আমি বলবো সেটা হচ্ছে মাইকেল এইচ হার্টের একটা বই, দ্য হান্ড্রেড র্যাঙ্কিং অফ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসনস। অর্থাৎ এখানে 100 জন মনীষীর জীবনী দেয়া আছে। অর্থাৎ 100 জন মনীষী বলতে যে 100 জন লিডার, 100 জন লিডারের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হয়েছে। তার মধ্যে দেখো লিডারশিপের মূল বিষয়গুলোই এইরকম, লাইক আমাকে একটু আমার কথাগুলো লক্ষ্য করো, তাহলেই দেখবে যে লিডারশিপটা তোমার কাছে খুব সুন্দরভাবে স্পষ্ট হয়ে যাবে। সো যেটা হচ্ছে মাইকেল এইচ হার্টের দ্য হান্ড্রেড বইটায়, যেটা হচ্ছে দ্য হান্ড্রেড র্যাঙ্কিং অফ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসনস বইতে সর্বপ্রথম যার নাম আছেন তিনি হচ্ছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন তিনি তিনি এই ওয়ার্ল্ডকে কিভাবে চেঞ্জ করেছেন, অর্থাৎ তখন যেই দুরবস্থা ছিল সেই দুরবস্থাকে দূর করে শান্তির একটা অবস্থা কিভাবে নিয়ে আসছেন। তো এই হচ্ছে একটা উদাহরণ। এছাড়াও অনেক অন্যান্য মনীষীদের নাম দেয়া আছে। আই হোপ যে তোমরা বইটা পড়েছো, আর যদি না পড়ে থাকো সেক্ষেত্রে যেটা হচ্ছে বইটা অবশ্যই পড়ে নিবে। তো এরপরে যেটা হচ্ছে যে আরেকজন লিডারের নাম আমি বলবো, অ্যাডলফ হিটলার। তোমরা অ্যাডলফ হিটলারকে অবশ্যই চেনো। তো অ্যাডলফ হিটলার দ্বিতীয় বিশ্বের যুদ্ধের সময় বা তার নাম শুনেই তোমাদের মধ্যে একটা অনুভূতি কাজ করছে, খুবই ধ্বংসাত্মক অনুভূতি। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ধ্বংসযজ্ঞের কারণ, সেই কারণ হিসাবে এই পার্সনটাকে আমরা কি করতে পারি, সেই কারণ হিসাবে এই পার্সনটাকে আমরা চিনি। অর্থাৎ অ্যাডলফ হিটলার বললেই আমরা এমন একজন নেতৃত্ব, অর্থাৎ যে সারা বিশ্বটাকে একেবারে একটা ধ্বংসযজ্ঞে পরিণত করেছে। তো আসলে বুঝতে পারছো যে লিডারশিপ বিষয়টা কিরকম, কতটা ইনফ্লুয়েন্সিয়াল। অর্থাৎ লিডার চাইলেই কি করতে পারে, পৃথিবী তার আইদার পৃথিবীকে কোনো লিডারের ক্ষেত্রে তো তারা সারা ওয়ার্ল্ডকে ইনফ্লুয়েন্স করে, আর কোনো লিডারের ক্ষেত্রে যেটা হচ্ছে তারা ন্যাশনালি বা বিভিন্ন প্রেক্ষাপটে লিডাররা কি করে, অর্থাৎ সুন্দর পরিবেশ, অর্থাৎ সারা বিশ্বকে সুন্দর করতে পারে, আইদার সুন্দর করতে পারে অথবা কি করতে পারে, ধ্বংস করে ফেলতে পারে। সো এই এই যে মজার বিষয়গুলো, এইগুলোই আসলে আমরা লিডারশিপ চ্যাপ্টারে আলোচনা করব। বেসিকলি আমরা আলোচনা করব অর্গানাইজেশনাল পার্সপেক্টিভ অফ লিডারশিপ, অর্থাৎ অর্গানাইজেশনাল পার্সপেক্টিভে লিডারশিপটা কেমন হয়ে থাকে। তো সেইটা আলোচনা করলেও বোঝানোর জন্য অন্যান্য প্রেক্ষাপটও চলে আসবে। তো চলো আমরা শুরু করি। সো লেটস বিগিন। দেন আমরা এটা যেটা হচ্ছে টপিকের নাম অনার্স ফার্স্ট ইয়ারের,
ইন্ট্রোডাকশন টু লিডারশিপ। সো ফার্স্ট যেই বিষয়টা সেটা হচ্ছে যে ইফ ইউর অ্যাকশনস, দেখো যে ইফ ইউর অ্যাকশনস ইন্সপায়ার আদার্স, to dream more, learn more, do more, and become more. কি দেন ইউ আর আ লিডার। এটা কে বলছে? জন কুইন্সি অ্যাডামস একটা কোটেশন বলছে যে ইফ ইউর অ্যাকশনস ইন্সপায়ার আদার্স টু ড্রিম মোর, লার্ন মোর, ডু মোর অ্যান্ড বিকাম মোর, ইউ আর আ লিডার। সো এটাকে মনে রাখো। যদি একজন লিডারের কার্যক্রম কি, একজনকে ইন্সপায়ার করে, স্বপ্ন দেখায়, তাকে শেখায় এবং তাকে অনেক কিছু শেখায় এবং তাকে করতে তাই সেটা কি করে বিকাম, তাকে আরো কিছু করতে কি করে সহযোগিতা করে, ইন্সপায়ার করে, দেন হচ্ছে লিডার। আমরা কি বলতে পারি যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি আমাদেরকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন এবং কি স্বাধীনতা এনে দিয়েছেন। তো এইটা কি লিডারশিপ। এরপরে দেখো আমরা ওয়ার্ল্ডের আরো কয়েকজন লিডারকে দেখি, বারাক ওবামা, শি জিনপিং, এরপরে হচ্ছে জাস্টিন ট্রুডো। তো এই যে লিডারশিপ গুলো, এরা কিন্তু এরা কিন্তু তাদের যে জাতিগুলো আছে তাদেরকে চেঞ্জ করে দিচ্ছে, তাদেরকে কি করে দিচ্ছে, চেঞ্জ করার প্রতিশ্রুতি দিচ্ছে এবং কি পজিটিভলি। একজন ফার্স্ট তোমাদেরকে যদি বলি বারাক ওবামা, তো তিনি একজন পার্সন যিনি কৃষ্ণাঙ্গদের মধ্যে প্রথম আমেরিকান প্রেসিডেন্ট হয়েছেন। কিসের জন্য? একজন সিম্পলি কিন্তু একটা ইমব্যালেন্স থাকেই কালো সাদার মধ্যে, তো একটা ইমব্যালেন্স কিন্তু এখনো নানা রকম ঝামেলা হচ্ছে, যেমন ফ্লয়েড হত্যাকাণ্ড। তো এই যে তারপরেও দেখা গেছে যে আমেরিকার মতো একটা দেশের প্রেসিডেন্ট হয়েছে। তো তার এইটা কিন্তু এটা ট্রুলি যেটা হচ্ছে যে ইনফ্লুয়েন্স অফ লিডারশিপ, ইনফ্লুয়েন্স অফ লিডারশিপ। সো এই যে ফার্স্ট যখন আমেরিকার ক্যান্ডিডেন্সি ডেমোক্রেট থেকে বারাক ওবামা আমেরিকার ক্যান্ডিডেট হলেন, এবং হচ্ছে উনি উনি কি করলেন, ওনার একটা ওয়ার্ড ছিল যে যেই ওয়ার্ডের কারণে কি সারা আমেরিকানরা ওনার উপরে কি করেছে, ফেইথ রেখেছে, যেটা হচ্ছে চেঞ্জ। কি করতে চায়? চেঞ্জ নিয়ে আসতে চায়। তো এই যে চেঞ্জ, এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা এত সিগনিফিকেন্টলি অর্থাৎ পিপলরা অ্যাকসেপ্ট করেছে যে পরবর্তীতে কি তিনি প্রেসিডেন্ট ছিলেন। সো এইটা কিন্তু উনি আসার আগে কিন্তু উনি ওইভাবে খুব পপুলার কোনো ফিগার বা পার্সোনালিটি ছিলেন না। এরপরে যেটা হচ্ছে যে বিশ্বে আরো যারা নেতৃত্ব দিচ্ছেন, চায়নাকে অর্থনীতি এবং অন্যান্য সামরিকভাবে শক্তিশালী অবস্থানে নিয়ে গেছেন শি জিনপিং। আরেকজন হচ্ছে খুব মডেস্ট একজন লিডার, জাস্টিন ট্রুডো। তো দেখো তিনিও কি করছেন, তার দেশকে নেতৃত্ব দিচ্ছেন। এবং এই যে নেতৃত্বগুলো, এইগুলো দেখলে তিনজনের নেতৃত্ব দেওয়ার প্রেক্ষাপটও কিন্তু তিন রকম। বেসিক্যালি আমি তোমাদেরকে যেটা বললাম, এই যে ডেফিনেশনটা, ইফ ইউর অ্যাকশনস ইন্সপায়ার আদার্স টু ড্রিম মোর, লার্ন মোর, ডু মোর অ্যান্ড বিকাম মোর, ইউ আর আ লিডার। এই যে যেই লিডারদেরকে আমরা দেখালাম, তাদের তাদের কার্যক্রম কি করে, আমাদের ইন্সপায়ার করে, আমরা আরো কিছু করি, নতুন কিছু করি, তাদের নেশনসকে কি করে নতুন নতুন কিছু করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, ইজেন্ট ইট? তাহলে হচ্ছে আমরা কি দেখলাম যে হোয়াট হ্যাভ দে ডান দ্যাট ইন্সপায়ার্স ইউ, যে তারা কি করেছে যেটা ইন্সপায়ার করে। চায়না এখন একটা পাওয়ারফুল কান্ট্রি, নেতৃত্ব, আমেরিকা নেতৃত্ব, এরপরে হচ্ছে খুব মডেস্ট একজন লিডার জাস্টিন ট্রুডো, কানাডা, সেটাও কি হচ্ছে নেতৃত্ব। আমাদের দেশে খুব বিখ্যাত একটা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে বাটা। এটার অরিজিন কোথায়, এটার দেশ কোথায়? এটা হচ্ছে কানাডা। সো এইভাবে সারা গ্লোবালি যে বিজনেস করছে, তো এইটা হচ্ছে কি ওয়ার্ল্ডের ইন্সপিরেশন, তাদের কি তৈরি করে দেয়া পথে কি করছে, পিপলরা সুন্দর মতো হেঁটে যাচ্ছে। এবং ওই যে লিডাররা কি করে, কালেকটিভ এইম, অর্থাৎ কালেকটিভ এইম গুলোতে কাজ করে।
দেন তোমাদেরকে আমি যেটা দেখাবো যে লাইক আমি লিডারশিপ কি তোমাদেরকে বুঝিয়েছি। এখন যে আমি তোমাদেরকে দেখা হচ্ছে হোয়াট ইজ লিডারশিপ। লিডারশিপটা একটা একটা ডেফিনেশন দেখাবো একটা, অর্থাৎ এই যে যে কথাগুলো বললাম এগুলোকে ভাষায় কিভাবে আমি একটা ভাষায় নিয়ে আসি। তো ভাষায় নিয়ে আসলে কি এগুলোকে কি আমি ভাষায় বলতে পারি যে একটা প্রসেস বলতে পারি, একটা প্রসেস। প্রসেস কি স্টেপস অফ অ্যাকশনস, অ্যাকশনস গুলো বিভিন্ন কাজের যে স্টেপস সেগুলোকে আমরা কি বলতে পারি, প্রসেস বলতে পারি। সো এই এই যে প্রসেস গুলো, এই প্রসেস গুলো যেখানে হোয়ার বাই অ্যান ইন্ডিভিজুয়াল ইনফ্লুয়েন্সেস, একজন একজন ব্যক্তি কি করে প্রভাব করে বা গ্রুপ অফ অফ ইন্ডিভিজুয়াল এবং ওই যে ব্যক্তির যে গ্রুপকে প্রভাবিত করে কি করতে, টু অ্যাচিভ, টু অ্যাচিভ আ কমন গোল, টু অ্যাচিভ আ কমন গোল, অর্থাৎ একটা একটা সাধারণ লক্ষ্য অর্জনের জন্য কি করে, ইন্সপায়ার করে, ইনফ্লুয়েন্স করে। দেখো এর আগের যে স্লাইড গুলো ছিল ঠিক সো যে হচ্ছে তারা হচ্ছে একটা কমন এইম অ্যাচিভে কি করে সাহায্য করে, চেঞ্জ, আমেরিকাকে চেঞ্জ করবে। এরপরে শি জিনপিং ওনার কমিটমেন্ট থাকে, বা জাস্টিন ট্রুডো ওনাদের কমিটমেন্ট থাকে। ওয়ার্ল্ডের আদার্স লিডার ডোনাল্ড ট্রাম্প যখন আসলো তখন কি বললো, মেক দ্য আমেরিকা গ্রেট এগেইন, মেক দ্য আমেরিকা। এই যে এই কথাগুলো মানুষকে কি করে আস্থা দেয়, ইন্সপায়ার করে। তো ইন্সপায়ার করলে তখন কি করে যে এই যে লিডার গুলোর কথা কথা অনুযায়ী কি করে যে তারা মোটিভেটেড হয়, তারা কিছু করতে চায়, তারা তারা নিজেদের ফ্ল্যাশ স্বপ্নকে সত্য করতে চায়। এটা হচ্ছে ইন্সপায়ার। তাহলে আমরা যেটা বুঝলাম যে একটা ইনফ্লুয়েন্স যেটা হচ্ছে ব্যক্তি বা হচ্ছে একটা গ্রুপকে কি করে তার কমন গোলের দিকে দিকে অ্যাচিভ করতে সহায়তা করে। আচ্ছা, এরপরে যেটা দেখবো যে আমরা যদি এটাকে বাংলা করি তাহলে কি দাঁড়াচ্ছে, কোনো ব্যক্তি বা গ্রুপের প্রচেষ্টাকে বাংলায় যদি আমরা একটা ডেফিনেশন বলতে চাই, প্রভাবিত করে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে পরিচালিত করার প্রক্রিয়াকেই নেতৃত্ব বলে। অর্থাৎ কোনো ব্যক্তি বা গ্রুপের প্রচেষ্টাকে, অর্থাৎ এখানে পার্সন হতে পারে বা কতগুলো পার্সন মিলে একটা গ্রুপ হতে পারে। তো পার্সনের ইফোর্ট হোক বা টিম ইফোর্ট হোক বা গ্রুপ ইফোর্ট হোক, এইটাকে কি একটা ইনস্টিটিউশন এটা স্টেট হতে পারে, এটা কান্ট্রি হতে পারে, এটা অর্গানাইজেশন হতে পারে, এটা প্রফিট অর্গানাইজেশন হতে পারে, এটা নন প্রফিট অর্গানাইজেশন হতে পারে, এটা সোশ্যাল হতে পারে, এটা হতে পারে সামরিক হতে পারে। তো এরকম বিভিন্ন অ্যাসপেক্ট থাকতে পারে, যে লক্ষ্য অর্জনে পরিচালিত করার প্রক্রিয়াকে নেতৃত্ব বলে। অর্থাৎ যে যেটাই হোক, এইটা সোশ্যাল কনটেক্সটে হোক বা কান্ট্রি কনটেক্সটে হোক বা ফর্মাল কনটেক্সটে হোক, ইনফর্মাল কনটেক্সটে হোক, সব কনটেক্সটে কিন্তু সব গ্রুপের একটা কমন এইম থাকে। অর্থাৎ কোনো এইম ছাড়া কিন্তু কোনো প্রতিষ্ঠান, কোনো ইনস্টিটিউট এস্টাবলিশড হয় না। সো যেটা হচ্ছে এই কমন এইম, অর্থাৎ লক্ষ্য অর্জনে পরিচালিত করার যে প্রক্রিয়া, সেটাকেই আমরা নেতৃত্ব বলছি। সো আই হোপ যে তোমাদেরকে আমি পার্সপেক্টিভ দেখালাম এবং হচ্ছে ডেফিনেশন বললাম। আমার মনে হয় যে তোমাদের বিষয়গুলো মনে থাকবে। সো এরপরে যেটা হচ্ছে যে প্রতিষ্ঠান বলতে আমরা কোন প্রতিষ্ঠান, কি ধরনের প্রতিষ্ঠান, তো তোমরা জানো যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে। আমরা বেসিক্যালি যেগুলো তোমাদেরকে দেখিয়েছি সেগুলো হচ্ছে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের পার্সপেক্টিভে লিডার দেখিয়েছি। বেসিক্যালি আমরা এইখানে ম্যানেজমেন্টে রাষ্ট্রবিজ্ঞানের প্রেক্ষিতে লিডারশিপ আলোচনা করব না। আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিজনেস পার্সপেক্টিভে, অর্থাৎ ব্যবসা, বিজনেস অর্গানাইজেশনাল পার্সপেক্টিভে লিডারশিপটাই আমরা আলোচনা করব। আর এই প্রতিষ্ঠান পেন নিয়ে নেই। আর এই প্রতিষ্ঠান বলতে মূলত আমরা হচ্ছে বিজনেস অর্গানাইজেশনকে বুঝাই।
অর্থাৎ লিডারশিপে এইখানে আমরা বিজনেস অর্গানাইজেশনাল লিডারশিপ সম্পর্কেই আলোচনা করব। সো লেটস মুভ অন দ্য নেক্সট স্লাইড। দেখো এখানে খুব আনন্দের একটা ছবি, দেয়া আছে। লাস্ট হচ্ছে যে যেটা হচ্ছে যে চ্যাম্পিয়ন্স লিগ, চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হওয়ার একটা ট্রফি। তোমরা জানো যে চ্যাম্পিয়ন্স লিগে খেলেছে হচ্ছে বায়ার্ন মিউনিক এবং হচ্ছে পিএসজি, অর্থাৎ এরা খেলেছিল। আর ম্যাক্সিমাম পিপল এক্সপেক্ট করেছিল যে পিএসজি এবার চ্যাম্পিয়ন্স লিগটা জিতছে, কিন্তু কি হলো, বায়ার্ন মিউনিক কি করলো যে কাপটা জিতে ফেললো। সো এইখানে কিন্তু একটা টিম, এখানেও কিন্তু লিডারশিপ রয়েছে, কোচ রয়েছে, টিম লিডার রয়েছে। তো এই দেখো, আমি তোমাদেরকে বলেছি সোশ্যাল কনটেক্সট হোক বা এটা স্পোর্টস কনটেক্সট হতে পারে বা স্টেট কনটেক্সট হতে পারে, রিজিওনাল কনটেক্সট হতে পারে, বিভিন্ন ভাবে কিন্তু লিডারশিপ গুলো চলে আসে। তো এই যে স্পোর্টস, এখানেও কিন্তু লিডারশিপ রয়েছে, তাদের প্রপার লিডারশিপ, অর্থাৎ দুইটা টিমেরই কিন্তু এইম ছিল হচ্ছে কি করা, উইন হওয়া। তার মধ্যে গিয়ে একটা টিম হয়েছে, অর্থাৎ এই কাঙ্ক্ষিত লক্ষ্যে যাওয়ার জন্য লিড দিয়েছে এবং অন্যান্য যারা তারা হচ্ছে তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে। বেসিকলি এই বিষয়টাই হবে, কিন্তু অর্গানাইজেশনাল পার্সপেক্টিভে হবে। এই বিষয়টা আমরা কিভাবে দেখব, অর্গানাইজেশনাল পার্সপেক্টিভে দেখব। সো এই যে দেখো, আমরা অর্গানাইজেশনাল পার্সপেক্টিভের লিডারশিপ যারা, তাদের এখানে চলে এসেছি। আমরা আরো কিছু লিডারকে দেখতে পাচ্ছি। তোমরা ফার্স্ট একেবারে ওনার আসলে নিডস নো ইন্ট্রোডাকশন, ওনার কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। তা খুবই বিখ্যাত এবং হচ্ছে অনেক জনশ্রুতি আছে। তোমরা জানো কি, বিল গেটস, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। কিন্তু মজার বিষয়, আমি বলেছি লিডারশিপটা আমি তোমাদেরকে গল্পের মাধ্যমে বুঝিয়ে দিব। তো যেটা হচ্ছে মজার বিষয় হচ্ছে যে এই যে মাইক্রোসফট যখন মার্কেটে ইস্টাবলিশড হলো, লাইক হচ্ছে মাইক্রোসফট কি করে, ওদের হচ্ছে উইন্ডোজ প্রোগ্রাম, ওদের কি উইন্ডোজ ওরা বিক্রি করে, অর্থাৎ কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ যেটা আমরা চালাচ্ছি, সেটা ওরা ওদের মেইন বিজনেস প্রোডাক্ট। তো তোমরা একটা মজার জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে যে উইন্ডোজের পাশাপাশি কিন্তু আরেকটা অপারেটিং সিস্টেম ছিল, যেটাকে আমরা লিনাক্স বলি। অর্থাৎ উইন্ডোজ তো হচ্ছে মাইক্রোসফটের একটা অপারেটিং সিস্টেম, অর্থাৎ অন্যান্য সফটওয়্যার কি এর মাধ্যমে আমাদের ইনস্টল করতে হবে। আর লিনাক্স যেটা ছিল সেটা হচ্ছে ওপেন সোর্স একটা অপারেটিং সিস্টেম। অর্থাৎ এইখানে আমরা লাইক তোমাদেরকে আরেকটু উদাহরণ দিলে বুঝবে। এখন আমরা যেমন অ্যান্ড্রয়েড ইউজ করি, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইউজ করি, লিনাক্সটাও ঠিক তেমন। কিন্তু দেখো ওই সময় লিনাক্স কিন্তু ভালো করতে পারেনি, অর্থাৎ লিনাক্স কিন্তু ওইভাবে আমাদের কাছে পরিচিত না। লিনাক্স যদি পরিচিত থাকতো, তাহলে এই যে ভদ্রলোক যাকে আমরা হাসতে দেখছি, উনি হয়তো এত ভালো লিডার হতে পারেন কিনা, সেটা একটা ব্যাপার ছিল। সেটা একটা কারণ, তখন হয়তো মাইক্রোসফট এত ভালো করতে পারতো না। তো এইখানে হচ্ছে যে বিষয়টা, লিনাক্স কিন্তু তখন ওইভাবে মানুষ ইউজ করতে চায়নি। তো এই যে বিল গেটস, ওনার নেতৃত্বে বা ওনার যেই সুযোগ্য নেতৃত্বে কম্পিটিটর কিন্তু ছিল, লিনাক্স ছিল মাইক্রোসফট। তো মাইক্রোসফট এমন ভাবে ইস্টাবলিশ করতে চাইলো যে সব পিসিতে এবং সব অফিসে কি করলো, সবাই কি করলো, উইন্ডোজ ব্যবহার করলো, উইন্ডোজ এবং হচ্ছে কি মাইক্রোসফট। সো এইটা ছিল এখন পর্যন্ত কি টপ র্যাঙ্কে, টপ রিচেস্ট পারসন। তাহলে উনি ওনার কোম্পানিকে নেতৃত্ব দিয়ে কিভাবে, অর্থাৎ কম্পিটিটিভ স্টেজ, অর্থাৎ আমি তোমাকে আরেকটা কথা নোট করতে বলবো, সেটা হচ্ছে গ্লোবালাইজেশন, অর্থাৎ কম্পিটিটিভ এনভায়রনমেন্ট কিন্তু ছিল ওনার সময়ও ছিল, কিন্তু উনি দেখো ওনার নেতৃত্বে মাইক্রোসফটকে কি সর্বোচ্চ একটা জায়গায় নিয়ে গেছেন। এটা হচ্ছে লিডারশিপ। দেন হচ্ছে আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে জ্যাক মা কি আলিবাবার প্রতিষ্ঠাতা, সারা বিশ্বে বিজনেস করছে। তো এই যে ভদ্রলোক,
তো এই ভদ্রলোক, ওনার নেতৃত্ব, ওনার প্যাশন, ওনার প্রচেষ্টা, এই যে চাইনিজ কোম্পানি সারা বিশ্বে প্রতিষ্ঠিত। আরেকজন যাকে আমরা হাসতে দেখছি, তিনি হচ্ছেন জেফ বেজোস, অ্যামাজনের প্রতিষ্ঠাতা। তো অ্যামাজন, আমরা তো ই কমার্স সাইট, তো ওনারা এক একজন এক এক দিকে কি খুবই খুবই সফল। এখন বর্তমানে টপ রিচেস্ট পারসন কি, জেফ বেজোস। অর্থাৎ তারা তারা তাদের যে ডিভোশন, তাহলে এই বেসিকলি আমরা বা বেসিকলি আমি যদি মাইক্রোসফট বলি, তাহলে তুমি কাকে চিনবে? একেবারে সিঙ্গেল লিডার বিল গেটস। আলিবাবা বলি, জ্যাক মা। এরপরে যদি অ্যামাজন বলি, তাহলে কি, জেফ বেজোস। এটাই হচ্ছে লিডারশিপ, একেবারে পার্সনগুলোকে আলাদা করছে, তাদের নেতৃত্বে ইস্টাবলিশমেন্ট। আর নিশ্চয়ই তাদের মধ্যে কিছু কোয়ালিটি আছে। তারা অন্যান্য যে লাখ লাখ তাদের জেনারেশনে, লাইক বিল গেটস সম্পর্কে আমরা জানি, যেটা হচ্ছে উনি ইউনিভার্সিটি ড্রপ আউট। অর্থাৎ ইউনিভার্সিটিতে ওনার ফ্রেন্ডরা যখন ইঞ্জিনিয়ার হয়ে বের হয়েছে, তখন কিন্তু উনি ওনার বন্ধুদেরকে চাকরি দেওয়ার মতো অ্যাবিলিটি ছিল। সো ইউনিভার্সিটি মোস্ট সাকসেসফুল ফেইলর, অর্থাৎ মোস্ট সাকসেসফুল ফেইলর হিসেবে আমরা কাকে চিনি? বিল গেটসকে চিনি। তাহলে এইগুলো কি? এগুলো হচ্ছে খুব ক্লিয়ারলি দেখো, এগুলো হচ্ছে তাদের মধ্যে এমন কিছু ক্ষমতা আছে, এমন কিছু আলাদা বিষয় আছে, যেগুলো অন্যান্য মানুষ থেকে আলাদা, অন্যান্য বিষয় থেকে আলাদা, যেগুলোর কি অন্যরকম ক্ষমতা আছে। এই যে বিষয়টা, আলাদা বিষয়টা, এটাই হচ্ছে নেতৃত্ব। এটাই হচ্ছে কি, মোস্ট এক্সক্লুসিভ একটা জায়গায় তারা যেই প্রতিষ্ঠানের হাল ধরে, বা তারা যেই দেশের হাল ধরে, বা তারা যেই বিষয়ের হাল ধরে, সেগুলোকে একেবারে উচ্চ একটা জায়গায় পৌঁছে দেয়। সো আমরা এখন যেটা দেখবো, সেটা হচ্ছে নেতৃত্বের উপাদান সমূহ। আমরা এতক্ষণ যেগুলো আলোচনা করলাম, সেগুলো নেতৃত্ব সম্পর্কে একটা পারসেপশন দেওয়ার চেষ্টা করেছি, যে নেতৃত্ব কি, লিড দেয়া, অর্থাৎ পরিচালনা করা, তার লক্ষ্য অর্জনের জন্য পরিচালনা করা। কোনো প্রতিষ্ঠানের লক্ষ্য, যেহেতু আমরা অর্গানাইজেশনাল পার্সপেক্টিভে দেখবো, বিজনেস পার্সপেক্টিভে দেখবো, সো আমরা এটা আলোচনা করব বিজনেস পার্সপেক্টিভেই আলোচনা করব। তাহলে যেটা হচ্ছে যে অর্থাৎ একটা বিজনেস অর্গানাইজেশনের মিশন ভিশন অ্যাচিভ করার জন্য লিডার যেই কাজগুলো করে, সেটাই হচ্ছে নেতৃত্ব। যেই গ্রুপ বা ইন্ডিভিজুয়ালকে প্রভাবিত করে, সেটাই হচ্ছে নেতৃত্ব। তো নেতৃত্বের মধ্যে কিছু উপাদান থাকবে, যেই উপাদানগুলো নেতাকে কি করবে, সাকসেসফুল হতে সহায়তা করবে। আমরা এখন সেইগুলো দেখব। আচ্ছা, ফার্স্ট যেই কোয়ালিটি বা যেই উপাদানটা থাকবে, সেটা হচ্ছে নেতার দক্ষতা থাকবে, অর্থাৎ স্কিল থাকবে। তার তার দক্ষতার কারণে, অর্থাৎ তার যে স্কিল, সেটা কি করবে, তার যে কাজ, এটাকে খুব সহজে করে ফেলতে সহযোগিতা করবে। অর্থাৎ অর্গানাইজেশনাল পার্সপেক্টিভে লিডার কিন্তু একজন সিঙ্গেল পার্সন, বাট তাকে নেতৃত্ব দিতে হচ্ছে কি, অনেককে। তাকে নেতৃত্ব দিতে হচ্ছে এরকম হাজার হাজার মানুষকে, হাজার হাজার মানুষকে নেতৃত্ব দিতে হচ্ছে। এই এই মানুষগুলো যখন তাদের রেসপন্সিবিলিটি পালন করবে, তখন তার দক্ষতা দিয়ে এই হাজার হাজার মানুষগুলোর কাজগুলোকে ইজি করে দেয়, এবং হচ্ছে সুন্দরভাবে কি করা, তাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা। এরপরে যেটা হচ্ছে যে নেতার আনুষ্ঠানিক ক্ষমতা, অর্থাৎ তার কিছু ফর্মাল পাওয়ার লাগবে। একটা অর্গানাইজেশন লাইক এরকম গ্লোবালি হাজার হাজার মানুষ বা লাখ লাখ মানুষ অর্গানাইজেশনে এমপ্লয়েড। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে উনি যেইভাবে তার নির্দেশনা অনুযায়ী কাজ করলে পুরস্কৃত করতে পারবেন, সেইভাবে কাজ না করলে তিরস্কার করার ক্ষমতাও তার থাকতে হবে। আদারওয়াইজ যদি তিনি শুধু
পুরস্কৃতই করতে পারেন আর কোনো পানিশমেন্ট না করতে পারেন, তখন কিন্তু এইটা হচ্ছে অর্গানাইজেশনে তখন ওই কিন্তু চেইন অফ কমান্ডটা থাকবে না। অর্থাৎ এমপ্লয়িরা কিন্তু প্রপারলি তাকে মানতে চাইবে না। সো যেটা হচ্ছে তার কি করতে হবে, তার ফর্মাল পাওয়ার থাকতে হবে। অর্থাৎ যে ভালো করেছে তাকে প্রমোশন দেয়া, তার স্যালারি কম্পেনসেশন হায়ার করা, অথবা অন্যান্য সুবিধাগুলো রিচ করা বা এনরিচ করা। তো এইভাবে যদি সে এই পাওয়ারগুলো ইউটিলাইজ করে, অর্থাৎ লিডার কিন্তু ইনফ্লুয়েন্স করে একটা টিমের মধ্যে। যে ভালো করেছে তাকে যদি অ্যাওয়ার্ড দেওয়া হয়, আদার্স যারা আছে তারাও কিন্তু ভালো করার চেষ্টা করবে। সো লিডার কিন্তু যে ভালো করছে তাকে অবজার্ভ করে ওইভাবে ইভ্যালুয়েশন করতে হবে। দেন পরে যে বিষয়টা হচ্ছে যে অধ্যস্থনদের দক্ষতা। অর্থাৎ লিডার তো লিডারের দক্ষতা থাকে, কিন্তু বেসিকলি একটা অর্গানাইজেশন, অর্থাৎ একটা বড় কনটেক্সটে একটা অর্গানাইজেশনের এত এতগুলো কাজ বা এত বড় পার্সপেক্টিভ শুধু একজনের দক্ষতা দিয়েই অ্যাচিভ করা সম্ভব না। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে অধ্যস্থন যারা, তাদের দক্ষতাও প্রয়োজন আছে। এখন তারা যদি দক্ষ না হয় তাহলে কিন্তু লিডারের কষ্ট হবে, কিন্তু ওইভাবে আসলে মানে রেজাল্ট যেটা সেটা অ্যাচিভ করা যাবে না। তো এখানে যেটা হচ্ছে যে ওই অধ্যস্থান্তরও কিন্তু ওইভাবে সেম লেভেলে বা কাছাকাছি লেভেলে বা একটা স্ট্যান্ডার্ড লেভেলে স্কিলড হতে হবে, আদারওয়াইজ কিন্তু মিসম্যাচ হবে। নেতা যা চাইবে বা নেতাই তার স্কিল অনুযায়ী সাবঅর্ডিনেট কিন্তু বুঝতেই পারবে না বা সেটা করে দিতে পারবে না। আর এরপরে যেটা হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ উপাদান অধ্যস্থনদের মানসিকতা। এখন মানুষ কিন্তু খুব ডাইভার্সিফাইড একটা বিষয়, খুব বৈচিত্র্যময় একটা সাবজেক্ট। তো এই ক্ষেত্রে কিন্তু যে মানুষ কিন্তু সব মানুষ একরকম হবে এবং একরকম তো হওয়ার প্রশ্নই আসে না, এবং প্রতিটা মানুষই আলাদা, প্রতিটা মানুষই আলাদা বা বিভিন্ন রকম। তো এই যে অধ্যস্থতার মানসিকতা কিরকম হবে এর উপরে কিন্তু লিডারশিপ ডিপেন্ড করছে। লিডার অনেক চেষ্টা করলো, কিন্তু শুধু লিডারের একক প্রচেষ্টায় তো অর্গানাইজেশনাল গোল বা কমন গোল অ্যাচিভ হবে না। অ্যাচিভ হবে হচ্ছে সম্মিলিত প্রচেষ্টায়। তো এই জন্য লিডার চেষ্টা করছে, কিন্তু অধ্যস্থতার মানসিকতা যে আমরা অ্যাচিভ করব না। সো এইরকম যদি মানসিকতা হয়, যে অধ্যস্থান যদি সাপোর্ট করতে না চায়, কোঅপারেটিভ না হতে চায়, একেবারে মন থেকে চাইলো না, এইটা একটা রিজিডনেস। লাইক যেটা হচ্ছে যে এই ক্ষেত্রে একটা বিষয় থাকে যে চাইবে না, এটা স্বাভাবিক, এইটাই স্বাভাবিক। কিন্তু এই ক্ষেত্রে উদ্যোগ নেতাকে কি করতে হবে, মোটিভেট করতে হবে। মোটিভেট করে তখন কিন্তু চাইবে। মোটিভেট করলে বিভিন্ন ফিনান্সিয়াল মোটিভেশন, নন ফিনান্সিয়াল মোটিভেশন, এরপরে যেটা হচ্ছে যে বিভিন্নভাবে ইন্টারপার্সোনাল রোল প্লে করে, তো এইভাবে অধ্যস্থনদের মানসিকতা কিন্তু চেঞ্জ করা যায়। কিন্তু কোনো কারণে যদি অধ্যস্থনরা নিজেদের ব্লক করে রাখে, লাইক হচ্ছে ব্লক করে রাখা, তখন তো চেঞ্জ হবে না। যাই করা হোক, যত যাই করা হোক, সে তো ব্লক, তাহলে চেঞ্জ হবে না। তো এই জাতীয় বিষয়গুলো সাধারণত হয় না। তো এই জন্য অধ্যস্থতার মানসিকতা একটা ফ্যাক্টর। আর যদি কোনো রিজন থাকে সেই রিজনকে সলভ করে ওই তখন আবার কি করা যাবে, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। এরপর হচ্ছে যে আন্তঃব্যক্তিক রিলেশনশিপ, ইন্টারপার্সোনাল যে যে রোলটা। এখন ব্যক্তিক সম্পর্কটা খুব বেশি সিগনিফিকেন্ট। এখন আন্তঃব্যক্তিক সম্পর্ক না হলে দেখা যায় যে পিপল ইন্সপায়ারিং এর ক্ষেত্রে এটা খুব সিগনিফিকেন্ট একটা রোল প্লে করে। লাইক হচ্ছে যে আগে একটা সময় ছিল যে অর্থাৎ সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার একটা গ্লাস ডোরে থাকবে, ওইখান থেকে সেই নির্দেশনা দিবে এবং সেই নির্দেশনা পুরো কোম্পানি শুনবে। এরকম একটা বিষয় কনসেপ্ট ছিল। কিন্তু নাওয়াডেজ ডিউ টু গ্লোবালাইজেশন এনভায়রনমেন্ট কি অনেক পরিবর্তন হয়ে গেছে। সো এখন কিন্তু সবাই কম্পিটিটিভ একটা স্টেজে আছে। তো এই যে কম্পিটিটিভ একটা স্টেজে থাকার কারণে যেটা হয়েছে যে আন্তঃব্যক্তিক সম্পর্ক না থাকলে এখন আর মানুষ ওইভাবে ফিল করে না। লাইক হচ্ছে যে অর্গানাইজেশনাল অবজেক্টিভ যেটা, একজন দারোয়ান থেকে শুরু করে একজন সিইও এবং সর্বনিচে যে মানে গেটম্যান যে আছে বা ওয়াচম্যান যে আছে,
সবাই কিন্তু ওই কমন গোলের জন্য কাজ করছে, তাহলে সবারই কিন্তু কন্ট্রিবিউশন রয়েছে, সবারই কন্ট্রিবিউশন রয়েছে, টিম ইফোর্ট। তাহলে টোটালটা কিন্তু কালেকটিভলি আমরা কি বলতে পারি, টিম বলতে পারি। তাহলে টিম বললে তাহলে এখানে কারোর একার ডোমিনেটিং করার সুযোগ নেই। এই জন্য যখন এখন যেটা হয় যে অর্গানাইজেশনাল সিইওরা একেবারে ওয়াচম্যান থেকে শুরু করে সবার সাথেই দেখা করে, সবার সাথেই দেখা করে। অর্থাৎ একজন সিইও যখন যখন তার অর্গানাইজেশনে যায়, ফার্স্ট কিন্তু গুড ডেটা তার ওয়াচম্যানকেই বলে, আর ওয়াচম্যানকেই তাকে বলতে হয়, সে বলে গুড ডেই। তো এই যে এইভাবে বা গুড মর্নিং এইভাবে শুরু করতে হয়। তো এইটা যখন একজন বলে, তখন যেটা হয় যে ওই যে ওয়াচম্যান তার উপরে তার কিন্তু একটা সেন্স অফ বিলঙ্গিংনেস, অর্থাৎ অর্গানাইজেশনকে আপন করে নেয়ার একটা ইচ্ছা তার মধ্যে তৈরি হয়ে যায়, যে উনি সিইও, উনি আমাকে গুড ডে বলছে, সে কিন্তু অনেক ইন্সপায়ার হয় একেবারে। আমার প্র্যাকটিক্যালি দেখা, এবং হচ্ছে যে তখন কিন্তু তার যে জব রেসপন্সিবিলিটি সেটা শুধু সে ফিনান্সিয়ালি পারফর্ম করে না, তা অর্থাৎ মাস শেষে সে কত টাকা পাবে এই মাফিক সে তার দায়িত্ব পালন করে না, সে কিন্তু তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে এবং প্রতিষ্ঠানকে আপন করে নেওয়ার চেষ্টা করে। তো এটা একটা সুন্দর গুণাবলী। এরপরে যেই বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আনুগত্য, অর্থাৎ লয়্যালটি থাকতে হবে। সব যে স্টাফ ওই যে এটা যদি ব্যক্তিক সম্পর্ক ভালো হয়, তখন কিন্তু একটা কি হয়, লয়্যালটি ক্রিয়েট হয়, আনুগত্য ক্রিয়েট হয়। তখন কিন্তু এই যে জুনিয়র স্টাফগুলো, সেই স্টাফগুলো কি করলো, যে লিডার তার প্রতি কিন্তু একটা আনুগত্য প্রকাশ করলো। আর এই লয়্যালটির কারণে কিন্তু কি হবে, সিইও যে যিনি লিডার, যিনি নেতা, প্রতিষ্ঠানের যিনি নেতা, তিনি কিন্তু চিফ এক্সিকিউটিভ অফিসার, অর্থাৎ সিইও, সি সিই সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার। এই চিফ এক্সিকিউটিভ অফিসার কি করেন, তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন। এরপরে যেটা হচ্ছে যে যদি আনুগত্য থাকে, সেক্ষেত্রে যে অর্ডার বা যে ডিসিপ্লিন সেটাও কিন্তু সুষ্ঠুভাবে রক্ষা করা যায়। অর্থাৎ সুষ্ঠুভাবে রক্ষা না করতে পারলে কিন্তু অর্থাৎ চেইন অফ কমান্ড বা ডিসিপ্লিন যদি ঠিক না থাকে, তখন কিন্তু অর্গানাইজেশন প্রপারলি রান করতে পারবে না, প্রপারলি চলতে পারবে না। তাহলে প্রপারলি চলার কারণে কি লাগবে, শৃঙ্খলা লাগবে। এরপরে যেটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক লক্ষ্য, বেসিকলি যেটা হচ্ছে যে অর্গানাইজেশনাল সিইও থেকে সমস্ত ডিপার্টমেন্ট, যেটা হয় যে অর্গানাইজেশনাল যে মিশন ভিশন সেটা অ্যাচিভ করার জন্যই কি করে, তারা তাদের রেসপন্সিবিলিটি গুলো পারফর্ম করে। সো যেটা হচ্ছে যে লিডারকে খুব সিনসিয়ারলি প্রাতিষ্ঠানিক লক্ষ্যগুলো মনে রাখতে হবে, এবং এই লক্ষ্য অর্জনের জন্যই যেন সে তার টিমকে বা সে তার প্রতিষ্ঠানকে নেতৃত্ব দেয়। আরেকটা হচ্ছে আন্তঃযোগাযোগ, অর্থাৎ লিডার এককভাবে কিন্তু, বা আগেই বলেছি যে কিছুই করতে পারবে না, তাকে কি করতে হবে, তার তার অ্যাডমিনিস্ট্রেশন থাকবে, তার ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট থাকবে, তার ফাইন্যান্স থাকবে, তার অ্যাকাউন্টস থাকবে, তার মার্কেটিং থাকবে। এইভাবে সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে কিন্তু তাকে কি করতে হবে, প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন করতে হবে। তাহলে এই যে যদি সে এটা করতে চায়, তাহলে কি করতে হবে, আন্তঃযোগাযোগ অর্থাৎ অ্যাকাউন্টসের সাথে, অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এই যে যোগাযোগের যে বিষয়টা, এটা কিন্তু খুব সুন্দরভাবে ইস্টাবলিশ হতে হবে। অর্থাৎ ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট কি করলো, পণ্য উৎপাদন করলো, এই উৎপাদিত পণ্য পৌঁছে দেওয়ার জন্য যদি সুষ্ঠু আন্তঃযোগাযোগ না থাকে, তাহলে কিন্তু সম্ভব হবে না। এরপরে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে পরিবেশ পরিস্থিতি, অর্থাৎ সুন্দর পরিবেশ। একটা এটা যে কোনো রাষ্ট্রের পরিবেশ হোক, বা সামাজিক পরিবেশ হোক, বা আমাদের ঘরের পরিবেশ হোক,
সেটা যদি সুন্দর হয় তখন কিন্তু মানুষ খুব স্মুথলি অর্থাৎ কাজ করতে বা তার নিজের দায়িত্ব পালন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর যদি পরিবেশ সুন্দর না হয় তখন কিন্তু তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না, তারা বিরক্ত বোধ করে। এবং এইটা কিন্তু যেটা হয় যে অর্গানাইজেশনের ক্ষেত্রে প্রোডাক্টিভিটি কমে যায়। তাহলে আমরা যদি প্রোডাক্টিভিটি ভালো রাখতে চাই তাহলে কি করতে হবে? পরিবেশ পরিস্থিতি ঠিক রাখতে হবে। এটা সার্বিকভাবে অর্থাৎ তাদের হেলথ সেফটি থেকে সার্বিকভাবে তাদের তাদের যেন তাদের মোটিভেশন, ফিনান্সিয়াল নন ফিনান্সিয়াল মোটিভেশন, তারা ফিনান্সিয়ালিও যেন ভালো থাকে। তো সার্বিকভাবে দেখতে হবে যেন অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট ভালো হয়। জব সিকিউরিটি এবং হচ্ছে জব প্রিভিলেজেস, জব অ্যাডভান্টেজ গুলো, জবের যে সুযোগ সুবিধাগুলো, এগুলো এগুলো যদি ভালো বেটার কম্পেনসেশন, বেটার প্রিভিলেজ এনশিওর করা যায় তাহলে কি এগুলো কি করি আমরা পরিবেশ পরিস্থিতি ভালো। সো আমরা এই নেতৃত্বের উপাদান গুলো সম্পর্কে জানলাম এবং হচ্ছে নেতৃত্বের পার্সপেক্টিভ অনুযায়ী আমি বিষয়গুলো দেখিয়ে দিলাম। সো এটা হচ্ছে আই থিঙ্ক এটা হচ্ছে আই হোপ যে চ্যাপ্টারটা তোমাদের খুব ভালো লেগেছে বা আলোচনাগুলো তোমাদের খুব ভালো লেগেছে। সো ভালো থাকো। দ্যাটস অল ফর দ্য টাইমিং। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সো আল্লাহ হাফেজ।